নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আজকে আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল অন্য দিনের তুলনায়। তবে অন্য রাখি দিনের তুলনায় আজকের দিনটা যেন একটু বেশি স্পেশাল, জানেন তো? কারণ অন্য বছর আমি আমার দাদার কাছে গিয়ে রাখি বাঁধি, মানে নয় দিদার বাড়ি নয় মায়ের কাছে গিয়ে তারপরে দাদার হাতে রাখি বাঁধি। তবে এবছর আমি ডিসাইড করেছি দাদাকে আমার বাড়িতে ডাকবো এবং নিজের হাতে রান্না করে দাদাকে খাওয়াবো। তো সেই মতনই দাদাকে নেমন্তন্ন করা হয়ে গেছে। আর দাদাকে বলেছি একটু সকাল সকালই চলে আসতে, তাহলে অনেকটা সময় একসাথে বসে গল্প করা যাবে। আর আজকে ঘরের কাজ বলতে ঘরের যে বেসিক কাজগুলো সেগুলোই ছেড়ে নিলাম। আর ডিপ ক্লিনিংয়ের কাজটা আজকে করছি না, কারণ আজকে রান্নাবান্নার দিকেও একটু নজর দিতে হবে। অনেকক্ষণ ধরেই কিন্তু রান্নাবান্নাগুলো করতে হবে। আর একা হাতে অনেক পদের রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে তারপরে রান্নাঘরে যেতে হয়। আর গতকাল রাতেই কিন্তু আমি সমস্ত পেঁয়াজ, আদা, রসুন, আলু সমস্তটাই কেটে রেখেছিলাম, মানে যতটা এগিয়ে রাখা যায় আর কি। আর সকাল থেকে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। দাদা বলছে কি করে যাব, আমি বললাম যা করে তুই চলে আয়, তারপরে দেখা যায়, রেনকোট পরে হলেও চলে আয়। তো যাই হোক, দাদা বলল ঠিক আছে, বৃষ্টিটা থামলেই আমি যাচ্ছি। দাদা যতক্ষণ আসে ততক্ষণ কিন্তু এদিকে রান্নাবান্নাগুলো ঝপাঝপ করে নিতে হবে। আর স্নান হয়ে গেছে, স্নান করেই কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। রাখি পূর্ণিমা হোক কিংবা ভাইফোঁটা, এই দুটো দিন যখন আসে না বছরের মধ্যে, আমার ভীষণ আনন্দ লাগে যে দাদার কাছ থেকে গিফট পাবো। আর এই দুটো দিন যেন নিজের মতন করে আনন্দ করা যায়। মৌমিতা ঘোষ লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? রিঙ্কি লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি কিন্তু কমেন্ট করি না রাগ করে। কেন তুমি কমেন্ট করো না? দেখুন, একটা ভিডিওর মধ্যে কিন্তু সবার নাম নেওয়া পসিবল হয় না। যাদের নাম আমি ভিডিওর মধ্যে নিতে পারি না তাদের কিন্তু অবশ্যই আমি রিপ্লাই করে দিই। তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে সবার নাম নেওয়া না পসিবল হয় না। প্লিজ রাগ করবেন না, এবার থেকে কমেন্ট করবেন। শালিমা খাতুন আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে, লিখেছে থ্যাংক ইউ সো মাচ, আমার নামটা নিয়েছো। না, একদমই থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই। আমার যখন যার নামটা সামনে আসে আমি কিন্তু অবশ্যই সবার নামগুলো নিয়ে কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। লিখেছে, তবে আমাকে দিদিভাই বলো না, আমি তোমার থেকে ছোট। ও আচ্ছা, ঠিক আছে, তোমাকে তাহলে আর দিদিভাই বলবো না, এবার থেকে বোনই বলবো। চেষ্টা করি আমিও তোমার মতো নিজের পায়ে দাঁড়াতে, তবে আমি একটা সেলাইয়ের কাজ করি। আর তোমার মতন চাই আমি আমার ফ্যামিলিকে হাসি খুশি রাখতে। অবশ্যই পারবে, কাজ কোনো ছোট বড় নেই, কাজই হয়। এবং সেই যতটুকু কাজ করছো সেই কাজ দিয়ে নিজের ফ্যামিলিকে খুশি রাখার মতন আনন্দ আমার মনে হয় না আর আছে। গীতা দিদিভাই লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে দিদিভাই, আমার নামটা নিও। হাই গীতা, কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। আনিশা দিদিভাই আমাকে লিখেছে, কেমন আছো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? অবশ্যই জানিও। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তবে জানেন তো, এখনও বৃষ্টিটা থামেনি, ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ততক্ষণে আমি রান্নাটাও করে নিচ্ছি, কতক্ষণে দাদা আসবে সেই অপেক্ষাও করছি। জানেন তো, বহুদিন পর দাদা আসছে, অনেক দিন হয়ে গেল দাদা আমার বাড়িতে আসে না। তবে আজকের দিনে, স্পেশাল দিনে দাদাকে ডেকেছি তো মনটা যেন আর মানছে না, কখন দাদা আসবে আর দাদার সাথে একটু গল্প করব। ছোট থেকে যেহেতু একসাথে আমরা বড় হয়ে উঠিনি, সেজন্য ওর সাথে সময়টা আমার খুবই কমই কেটেছে বলতে পারে। এখন বাজে 11টা 1, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওই যে রান্না হচ্ছে টুকটুক করে। আর দাদা আসবে বললো 10টার দিকে, মনে হয় বৃষ্টির জন্য আটকে গিয়েছে। আর আমার হাজব্যান্ড গিয়েছে বাজারে, মাংসটা আনা ছিল, মাংসটা আনবে। আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। রান্নাটা এদিকে করে নিলে তারপরে আমি ওদের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারবো। তাহলে চলুন দেখতে থাকবো। তুমি আমি লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি দিদিভাইয়ের নামটা জানি না তাই অ্যাকাউন্টের নামটা নিয়েই বললাম। দিদিভাই লিখেছে, দিদিভাই তোমার নতুন বন্ধু হলাম, তুমিও পাশে থেকো। অবশ্যই পাশে থাকবো, কেন থাকবো না। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিয়ে যেও। ঋতুপর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি আমি ঋতুপর্ণা, আমি আসাম থেকে তোমার ব্লগ দেখি, খুব সুন্দরভাবে কাজ করো, দেখতে খুবই ভালো লাগে। তোমার কাজ দেখে আমিও উৎসাহ পাই কাজ করতে। থ্যাংক ইউ সো মাচ, এত দূর থেকে আমার ব্লগ দেখছো এবং সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এবং এইভাবে আমার পাশে থেকো এবং এই দিদিটাকে সাপোর্ট করে যেও। শিমলা শিকদার দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও আজকে প্রথম দেখছি আর দেখে না অনেক ভালো লাগলো। তোমার একটা ভিডিও দেখার পর প্রোফাইলে গিয়ে অনেকগুলো ভিডিও দেখলাম, খুব সুন্দর, তোমার পাশে থাকবো দিদিভাই, চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ।
আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবে আমার পাশে থেকো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এদিকে মাছের ঝালটা হয়ে গেছে আর চিকেনটাও আনা হয়ে গেছে। এই যে চিকেনটাকে এবার একটু ফ্রেশ করে নেব, দেন তারপরে এটাকে ম্যারিনেট করব। আর ম্যারিনেট বলতে এখানে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা আর সর্ষের তেল, এইগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করব। দেন তারপরে তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করে নেব। আর দাদা কিন্তু চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে, সেজন্য ভাবলাম কষিয়ে কষিয়ে আজকে একটু বেশ চিকেন রান্না করি। সিক্রেট ব্লগার তাহিবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হাই দিদি, ভিডিওটা স্টার্ট করে কমেন্ট করতে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমি যখন ভিডিও আপলোড করি তার পরপরই আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আমার ভীষণ ভালো লাগে যে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট। তো যাই হোক, এদিকে আমি মাংসটাও কষিয়ে নিচ্ছি। আর ওইটুকু কড়াই হচ্ছিল না বলে আবার বড় কড়াইটা পাততে হলো। জানেন তো, যখন আমাদের পুরনো রান্নাঘর ছিল আর বাড়িতে লোকজনও বেশি ছিল, তখন এই বড় কড়াইতেই কিন্তু আমাদের রান্না হতো। মায়ের হেসেল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলাম, তোমার কাজের থেকে কখন যে টাইমটা চলে গেল বুঝতেই পারলাম না। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমাকে ভালোবেসে যেও এবং সাপোর্ট করো। পুচকো গুড্ডি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ব্লগ, দুপুরে খেয়ে ওয়েট করছিলাম তোমার ভিডিও দেখবো বলে। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। আর আমার জন্য যে আপনারা ওয়েট করেন একদিন অন্তর একদিন ভিডিও কখন আসবে, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগে। এবং একদিন অন্তর একদিন যদি আমি ভিডিও দিতে না পারি তখন আমার নিজেরও খারাপ লাগে, জানেন তো। বৃষ্টি থামার পর দাদাও চলে এসছে। আর এখানে কিন্তু আমি সমস্ত রাখি মিষ্টি গুছিয়ে নিয়েছি। এই যে আমি যাকে রাখি বাঁধি, এটা হচ্ছে আমার একটা ভাই, তো আমার মামার বাড়ির পাশেই থাকে। তো প্রত্যেক বছর আমি এই ভাইটাকে রাখি বাঁধি। এবছরও বললাম দাদা ওকে নিয়ে আসিস, তো দাদা নিয়ে এসছে। আর বলতে গেলে সত্যি ও আমাকে এত আপন দিদির মতন দেখে, সে আর বলার মতো না। তো যাই হোক, এখানে ভাইটাকে রাখি বাঁধলাম, তারপর আমার দাদাকে রাখি বাঁধলাম। এইবারে হচ্ছে আসল পার্ট। বছরে দুবার দাদাকে প্রণাম করি, তাও আবার গিফটের জন্য। ওর মানিব্যাগে হাত চলে গেছে। এবার আমার তো আনন্দের আর শেষ নেই। দাদার কাছ থেকে টাকা নেব বলে, যাই হোক, দাদা আমাকে 100 টাকা দিয়েছে, 100 না 150 টাকা দিয়েছে। এবং আমি ভীষণ খুশি, ও যদি আমাকে 10টা টাকাও দেয় তো আমি ভীষণ খুশি। আর এদিকে ওরা খাওয়া দাওয়া করুক। আর মাম্মামকেও কিন্তু রাখি পরানো হয়েছে। আমি যখন দাদাদের ভাইদের রাখি পরাচ্ছিলাম তখন মাম্মাম দেখছিল এবং হাতের দিকে তাকাচ্ছিল, তাই সেই জন্য ওর মামাও একটা রাখি পরিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে বলুন হাতটা। তারপর চলুন তাড়াতাড়ি করে রান্নাঘরটাও গুছিয়ে নেব, দিন ওদেরকে খেতে দিতে হবে। তাই ভাবলাম রান্নাঘরটা ক্লিন করে নিয়ে তারপর ওদেরকে খেতে দেবো, দেন তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। এখানে একটু শসাও কেটে নিচ্ছি। আজকে আর গুছিয়ে সালাডটা বানাতে পারলাম না, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় ওই 2টো বাজে। আর এদিকে সমস্ত খাবারও গোছানো হয়ে গেছে। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।